একটা ডার্ক রুম, একটা লাশ, 11 জন সাসপেক্ট, আর কেসের তদন্তের দায়িত্বে পুলিশের খেপাটে এক এসআই। কিন্তু খুনিকে আর খুনের মোটিভটাই বাকি জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। তো কি অবস্থা ভাই ব্রাদার্স, প্রথমবারের মতো নিয়ে আসলাম একটা মুভির এক্সপ্লেনেশন। নাম প্রবীণ কদু সাপ্পো। এখানে ভরপুর থ্রিল যেমন পাবেন তেমনি পাবেন প্রচুর হিউমার। তো আর দেরি কেন, চলুন শুরু করি এই মালায়ালাম মুভিটার এক্সপ্লেনেশন। সিনেমা শুরুতেই একটা ডার্ক রুম দেখা যায়, শোনা যায় পায়রার পাখা ঝাপটানোর শব্দ। এখানেই গলায় দড়ি দিয়ে একটা লোককে তড়পাতে দেখা যায়, আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে একটা সিনেমার গান। এরপর আমরা দেখতে পাই ত্রিশূর ওয়েস্ট পুলিশ স্টেশন। এখানে বেশ কিছু লোকজনকে ধরে নিয়ে আসা হয়েছে। এরা সকলেই থানায় তাদেরকে কিভাবে ট্রিট করা হবে সেটা নিয়ে বেশ চিন্তিত। এই থানাতেই সদ্য ট্রান্সফার হয়ে এসেছে এসআই সন্তোষ সিজি। নতুন জয়েন করা এই লোকটা অন্যান্য পুলিশের চেয়ে ব্যতিক্রম। গতানুগতিক ধারায় মারপিট করে স্বীকারোক্তি আদায়ে তার প্রচন্ড অনীহা। বরং সে কেস সলভ করতে চায় বৈজ্ঞানিক পদ্ধতিতে, যাতে ভুলের নোক্তা পর্যন্ত থাকবে না। মানে একেবারে শার্লক হোমসের ছোট ভাই আর কি। আর তার ট্র্যাক রেকর্ডও বেশ ভালো। যত কঠিন কেসই হোক 10 দিনেই সে সমাধান করে ফেলে। থানায় এসে সন্তোষ দেখা করে তার বসের সাথে, যার আবার লোকজন পেটানোতে পিএইচডি আছে। সাসপেক্ট অপরাধ করুক আর নাই করুক, একবার মাইর তো তাকে খেতেই হবে। খুশিতে গদগদ হয়ে বস সন্তোষকে বলে, তোমার অনেক সুনাম শুনেছি আমি, তুমি নাকি খুব সহজেই কঠিন থেকে কঠিনতর কেস সলভ করে ফেলো। তাই মদের দোকানের কেসটার দায়িত্ব তোমাকেই নিতে হবে। মানে আমরা শুরুতে যে ডার্ক রুমটা দেখেছিলাম সেটা ছিল একটা মদের দোকান। মদের নাম টুড্ডি, যেটা বানানো হয় নারিকেল ফুলের রস থেকে। এটা আবার কেরালা অঞ্চলে খুবই ফেমাস। যাই হোক, চলেন মূল কাহিনীতে ফিরে যাই। সিনিয়রের কথা শুনে সন্তোষ বলে মদের স্মেল তার একদমই সহ্য হয় না। আসলে মদকে ঘিরে তার জীবনে একটা অতীত সিক্রেট আছে। তার বাবা মদ খেয়ে তার মায়ের উপর প্রচুর অত্যাচার করত। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা আত্মহত্যা করে বসে। এই ট্রমা থেকে সে এখনো বের হতে পারেনি, তাই সে কিছুতেই এই কেসটা নিতে রাজি হচ্ছিল না। কিন্তু বস বলে, তুমি নাকি কেস 10 দিনেই সলভ করে ফেলো, এটা নিতে ভয় পাইতেছো নাকি? ফলে চ্যালেঞ্জ হিসেবে সন্তোষ কেসটা নেয়। এরপর সে একে একে ওই রাতে মদের দোকানে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে বসে সুনি নামে এক পুরাতন আর্মি সদস্যের সাথে। এ সময় আমরা সহকর্মীদের মাঝে সন্তোষের সুনামের কারণ জানতে পারি। সে খুব ইজিলি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ পড়তে পারে, তাই সুনি বলার আগে সে বুঝে যায় যে সে আর্মিতে ছিল। এরপর গতকাল রাতে দোকানে কি কি হয়েছিল তা জানতে চায়, আর সুনিও বলতে শুরু করে। সে বলে, গত রাতে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আমরা 11 জন ওই দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আর তাস খেলছিলাম। ঠিক তখনই ওখানে থাকা দুজনের ভেতর খেলা নিয়ে ঝগড়া হয়। ওরা ধস্তাধস্তি করতে করতে যখন পাশের রুমে যায় তখন ভয়ে কেঁপে ওঠে। সে ঘরে সিলিং থেকেই গলায় দড়ি নিয়ে ঝুলছিল দোকানের মালিক, যার নাম বাবু। সুনিকে জিজ্ঞাসাবাদ করা শেষ হলে সে সেখান থেকে চলে যায়। এরপর আসে রাজেশের পালা। রাজেশের নামে অলরেডি অনেকগুলো অভিযোগ ছিল পুলিশের কাছে। ইভটিজিং, ছোটখাটো চুরি, এমন অপরাধ সে প্রায়শই করে। সে বলে ঘটনার রাতে সে ওখানেই ছিল। বাবুকে মাটিতে নামানোর পর সুনি আন্না তাকে সিপিআর দেয়, কিন্তু ততক্ষণে বাবু মারা গেছে। রাজেশের পর ঘটনাস্থলে থাকা আরো 2জন লোককে ডাকা হয়। তারাও একই কথাই বলে, কিন্তু কাজে লাগবে এমন কোনো তথ্য বা ক্লুর দেখা মেলে না। তারপরে দৃশ্যে ফ্ল্যাশব্যাক দেখা যায়। সেখানে ওই রাতে সুনিকে বলতে শোনা যায় এটা একটা সুপরিকল্পিত হত্যা। বাবু কখনোই নিজে নিজে মরতে যাবে না। এই রুমে আসার 2টা দরজা, একটা সামনে একটা পেছনে, কিন্তু 2টাই বন্ধ। কেউ এখানে আসেও নি, যায়ও নি। তাই এটা বলা যায় যে আমাদের মধ্যে কেউই খুনটা করেছে। ঠিক সেই মুহূর্ত থেকে দোকানে থাকা সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে। আর ঠিক তখনই সন্তোষ দলবল নিয়ে মদের দোকানে চলে আসে। দোকানে এসেই সন্তোষ সবার উদ্দেশ্যে প্রশ্ন করে তারা কেন বাবুকে হাসপাতালে নিয়ে যায়নি। উত্তরে এক মাতাল বলে, আমরা সবাই তো ছিলাম মাতাল, আর মাতাল অবস্থায় গাড়ি চালানো তো একদমই উচিত না, এজন্য আমরা তাকে হাসপাতালে নিতে পারিনি। বাবুর বডি দেখেই সন্তোষ বসকে বলে যে স্যার, এটা আত্মহত্যা না, খুন। এরপর সন্তোষ তার দলকে পুরো দোকানটা সার্চ করে দেখতে বলে। খোঁজাখুঁজির এক পর্যায়ে 3টা পিস্তলও খুঁজে পায় সে। বাবু যে চেয়ারটায় বসে দোকান করতো সেটাই কোনো হাত বা পায়ের ছাপ খুঁজে পাওয়া যায় না। কেউ যদি নিজে ফাঁসি দিতে চায় তাহলে তো ওখানে ছাপ থাকার কথা। এসব আলামত দেখে সন্তোষ শিওর হয়ে যায় যে এটা একটা খুন। এরপর সে আরো খেয়াল করে যে ফাঁসির দড়িটায় কালি লেগে আছে, কিন্তু বাবুর হাতে কোনো কালি ছিল না। মানে বাবুকে বেহুশ করার পর কেউ দড়িতে ঝুলিয়েছিল। আর মোটিভটা চুরি করাও ছিল না, কারণ টাকা পয়সা, পিস্তল সবকিছুই ছিল জায়গা মতো। তবে বাবুর ডায়েরি থেকে কয়েকটা পেজ মিসিং ছিল। এটা গুরুত্বপূর্ণ একটা সূত্র হতে পারে। হয়তো ওই পাতাগুলো এমন কিছু ছিল যার কারণে বাবুকে প্রাণ দিতে হয়েছে। আর যেহেতু 2টা দরজায় বন্ধ ছিল সেহেতু বাইরে থেকে কেউ আসার সুযোগ নেই। যদি কেউ আসতো তাহলে সেটা ধরা পড়ে যেত, কারণ বাইরে তখন তুমুল বৃষ্টি হচ্ছিল। এমন অবস্থায় কেউ আসলে কাদার কারণে পায়ের ছাপ থাকতো ফ্লোরে। অনুসন্ধানের এক পর্যায়ে হঠাৎ করেই সন্তোষ অসুস্থ হয়ে পড়ে। এর কারণ শুরুতেই বলা মদ সংক্রান্ত ট্রমা। এরপর কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে বাবুর মৃত্যুর দিনের ঘটনাবলী দেখানো হয়। দোকানে কান্নান নামে এক ল্যাংড়া কর্মচারী ছিল। রাত বেশি হয়ে যাওয়ায় সে কাস্টমারদেরকে চলে যেতে বলে, কারণ দোকান বন্ধের সময় হয়ে গেছে। কিন্তু সেখানে থাকা 11 জন বলে যে কোনো সমস্যা নেই, আজ রাতটা তারা দোকানে বসে তাস খেলেই কাটিয়ে দেবে। কান্নান যেন বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। আর সে সময় বাবু নিজের চেয়ারে বসে মদ খাচ্ছিল। এরপর কাহিনী বর্তমানে চলে আসে। এ পর্যায়ে সন্তোষ সকলের কাছে জানতে চায় কে খুন করতে পারে বাবুকে। তখন একজন জানায় কান্নান কাজটা করে থাকতে পারে, কারণ ওর মোটিভ আছে। জানা যায় কান্নানের স্ত্রী মেরিন্ডা বেশ সুন্দরী।
সে প্রায়শই চুপি চুপি বাবুর সাথে দেখা করতে আসে। এটা কান্নান একদমই লাইক করতো না। এরপরে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মেরিন্ডাকে। সে এমনিতে কান্নানের স্ত্রী, কিন্তু এখন বাবুর দোকানেরই আরেক কর্মচারী কল্যাণীর ঘরে থাকে। আর সুন্দরী মেরিন্ডাকে দেখে আমাদের শার্লকও একটু দুর্বল হয়ে পড়ে। আর সে বিশেষ করতে পারে না যে কান্নানি তার স্বামী। তার সামনেও সন্তোষ নিজের বুদ্ধির ঝলক দেখাতে চেষ্টা করে। মেরিন্ডার বয়ানে জানা যায় যে তাদের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে কান্নান তার গায়ে হাত তুলতো, আর বাবুর সাথে কথা বলতে দেখলেও সে সন্দেহ করতো। ফলাফল হিসেবে আরো বেশি মার খেত মেরিন্ডা। এসব কারণেই এখন আর সে কান্নানের সাথে থাকে না। এরপর জিজ্ঞাসাবাদের পালা আসে কান্নানের। সন্তোষ তার কাছে মেরিন্ডাকে এত মারধরের পেছনের কারণ জানতে চায়। জবাবে কান্নান বলে তার বউয়ের পেছনে পাগলা কুত্তা লেগেছে, তাই এত মারে। আর পাগলা কুত্তাটা যে বাবু সেটা আমরা সহজেই বুঝতে পারি। তখন কান্নান বাজে ইঙ্গিত করে বোঝায় যে বাবু আসলে একটা লম্পট। দোকানের আরেক কর্মচারী কল্যাণীর সাথেও তার বাজে সম্পর্ক ছিল। এরপর সে একে একে বাবুর অতীতের কথা বলতে শুরু করে। একবার দোকানে রং করতে কিছু পেইন্টার এসেছিল। তারা নিজেদের ভেতর গ্যাঞ্জাম করে দোকান ভাঙচুর করে, কিন্তু বাবু একলাই তাদেরকে পিটিয়ে ছাতু করে দেয়। কান্নানের মতে বাবুর মধ্যে একটা ম্যানলি ব্যাপার ছিল, যেটার প্রতি নারীরা আকৃষ্ট হয়। সন্তোষ এসবে কান্না দিয়ে প্রশ্ন করে, আসলে তুমি খুনটা কখন করেছো? জবাবে কান্নান বলে, আমি কেন খুন করব? আমি কি পাগল নাকি? আর আমার সংসারই তো চলে ছোটখাটো ম্যাজিক শো দেখিয়ে আর বাবুর দোকানে কাজ করে। আমি কি নিজেই নিজের পেটে লাথি মারবো নাকি? তারপর সন্তোষ মেরিন্ডাকে আরেকবার ডাকে। এবার তাকে জিজ্ঞেস করে তার আর কান্নানের দাম্পত্য জীবনের ব্যাপারে। মেরিন্ডা বলে তারা বিয়ে করেছে প্রেম করে, কিন্তু কান্নান সবসময় তাকে সন্দেহ করত। এমনকি গোপনে তার মোবাইলও চেক করত। আর কারোর সাথে হেসে যে দুইটা কথা বলবে তার উপায়ও ছিল না। কারোর সাথে তাকে কথা বলতে দেখলেই কান্নানের মারধর শুরু হয়ে যেত। তবে এই কষ্টে সুখ নিয়ে আসে তার প্রেগনেন্সি। তখন কান্নানও তাকে ভালোবাসতে শুরু করে। মেরিন্ডা ভাবে যে যাক, সবকিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে গেল। কিন্তু মানুষ ভাবে একটা আর হয় আর একটা। আসলে কিছুই ঠিক হয় নাই, কারণ তাদের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এরপর থেকে কান্নান আবারও তাকে সন্দেহ এবং মারধর করতে শুরু করে। তখন সন্তোষ কায়দা করে বলে, এই জন্যই কি আপনার আর বাবুর মধ্যে নৈকট্য বাড়ে? মেরিন্ডা বলে, এগুলো সবই গুজব। আমার আর বাবুর ভেতর তেমন কোনো সম্পর্ক ছিল না। গ্রামের মানুষের খেয়ে দিয়ে কাজ নেই, তাই তারা এসব গুজব ছড়ায়। কিন্তু মেরিন্ডার আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা কিন্তু বিপরীত কথা বলে। সকলে বলে মেরিন্ডার সাথে বাবুর অ্যাফেয়ার ছিল। একজন যুক্তি দেখিয়ে বলে যে দেখেন, বাবু প্রোফাইল পিকচার চেঞ্জ করলে মেরিন্ডা সেখানে লাভ রিয়েক্ট দিত। রিলেশন না থাকলে কি কেউ এটা করে? তারপর সন্তোষ যায় মাস্টারের কাছে। তার কাছে সে ওই রাতে অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা তা জানতে চায়। মাস্টার বলে যারা তাস খেলে তাদের মনোযোগ খেলার দিকেই থাকে। তবে সেদিন কান্নান খেলায় হেরে গিয়েছিল, তাকে অন্যমনস্ক লেগেছিল তার কাছে। এরপর ইনভেস্টিগেশনে সন্তোষ জানতে পারে যে বাবু যে দড়িতে ফাঁসি দিয়েছিল সেটা কিনেছিল কান্নানি। কান্নানকে এই ব্যাপারে প্রশ্ন করলে সে বলে যে দোকানের দরকারি সবকিছু তো আমিই কিনি, আর কেনার অর্ডার তো বাবু নিজেই দিত। তাছাড়া ওই দিন খেলা ছেড়ে তো আমি উঠেই নেই। তাহলে আমি খুনটা কখন করব? আপনারা হুদাই আমাকে সন্দেহ করতেছেন। বাকিরাও তার এই কথা মানে খেলা ছেড়ে না ওঠার ব্যাপারটাকে সমর্থন করে। সন্তোষ তখন পড়ে যায় ধন্দে, ভাবে আসলে কি হইতেছে, কেসটাই বা যাইতেছে কোন দিকে। আগা মাথা কিছুই তো বোঝা যাইতেছে না। তখন কান্নানের ব্যাপারে আরো অনুসন্ধান চালিয়ে ম্যাজিশিয়ান হিসেবে কান্নানের ক্যারিশমার কথা সে জানতে পারে। মানে সে একদম যেন তেন জাদুকর না। তাকে হাত পা শিকল দিয়ে বেঁধে পানিতে ছেড়ে দিলেও খুব ইজিলি শিকল খুলে বেরিয়ে আসতে পারে। এতে তার সন্দেহ আরো পোক্ত হয়। আর ইতিমধ্যে চলে আসে ফরেন্সিক রিপোর্ট। জানা যায় বাবু যে মদ খাচ্ছিল ওটাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। তখন বসের সাথে কেসের অগ্রগতি নিয়ে আলাপ হয় সন্তোষের। সে তার বসকে বলে তার ধারণা খুনি কান্নানি, কিন্তু কোনো প্রমাণ খুঁজে পাচ্ছে না তার বিরুদ্ধে। সে আরো বলে যে কান্নানের সহকারীও কেউ একজন ছিল, কারণ কান্নানের শারীরিক কন্ডিশনের কারণে তার পক্ষে বাবুকে একলা ফাঁসিতে ঝোলানো পসিবল না। এখন শুধু দরকার প্রমাণ খুঁজতে কান্নানের বাড়িতে হাজির হয় সন্তোষ। মেরিন্ডার সাথে ওখানে দেখা হয় তার। সে তার কাছে জানতে চায় ওই রাতে সন্দেহজনক কিছু দেখেছিল কিনা। মেরিন্ডা বলে যে দূর থেকে সন্দেহজনক একটা লোককে সে দেখেছিল। লোকটার মাথা ছিল টাক, আর আপনার যদি আরো ইনফরমেশন লাগে তাহলে আমাকে 5,000 টাকা দিন। এই কথা শুনে সন্তোষ একদম পার্ট নিয়ে বলে তোমার আর বলা লাগবে না, আমি নিজেই বাকি সব ইনফরমেশন খুঁজে নিতে পারবো। এরপর সে আবার কান্নানকে জেরা করতে শুরু করে। ঘুমের ওষুধের কথা জানতে চাইলে কান্নান বলে বাবুর কথা মতোই সে সবকিছু করত। নেশা বেশি হওয়ার জন্য তারা মদে ঘুমের ওষুধ মেশাতো। পাশাপাশি সে একটা ইনফরমেশন দেয়, কিছুদিন আগে পানিতে ভাসমান অবস্থায় জয় নামে একটা লোকের লাশ পাওয়া গিয়েছিল। আসলে জয়কে বাবুই হত্যা করেছিল। সে মনে করে বাবু আর জয়ের মৃত্যুর মধ্যে কোনো একটা কানেকশন আছে। এর আগেও তাদের ভেতর ঝামেলা হয়েছিল। জয় আসলে ছিল বাবুর প্রতিদ্বন্দ্বী। তারও মদের বিজনেস করার ইচ্ছে ছিল, কিন্তু বাবু নিজের পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে মদের দোকানটা নিজের নামে লিখে নিয়েছিল। জয়ের মৃত্যুর ব্যাপারে বাবুকে জড়িয়ে কেসও হয়েছিল, কিন্তু বাবুর কানেকশনের কারণে ওই কেসটা চাপা পড়ে যায়। সে আরো বলে এই থানার উপরওয়ালাদের সাথেও নাকি বাবুর কানেকশন ছিল। এসব শুনে সন্তোষ আরো কনফিউজড হয়ে যায়। সে কিছুতেই বুঝতে পারে না কোনটা আসলে করলো কে। এরপর তার সন্দেহের তীর গিয়ে পড়ে সুনির উপর, কারণ সে এক্স আর্মি। কিভাবে প্রমাণ লুকাতে হয় সেটা তার ভালোই জানা থাকার কথা। আর এখন সে জায়গা সম্পত্তির দালালি করে। হয়তো বাবু সুনির কোনো কাজের কমিশন দেয়নি, এই কারণে হয়তো সে তাকে খুন করেছে। এছাড়া ঘটনাস্থলে বাবুর একটা ডায়েরিও পাওয়া যায়, যেটার কিছু পৃষ্ঠা গায়েব করে দেওয়া হয়েছে। হয়তো ওই পৃষ্ঠাগুলোতেই জায়গা সম্পত্তির কথা ডিটেইলসে লেখা ছিল। আর দোকানে পুলিশ আসার আগ পর্যন্ত সবকিছু কিন্তু সুনির কথা মতোই হয়েছে। আর ঠিক তখনই কান্নানের স্ত্রীর কথা মনে পড়ে যায় সন্তোষের। সে তো বলেছিল একটা রহস্যময় টেকো লোককে সে দেখেছিল। সে হয়তো সুনিরই লোক।
সুযোগ বুঝে সে তাকে দিয়ে খুনটা করিয়েছে। লোকটাকে হয়তো আগে থেকেই সে দোকানে লুকিয়ে রেখেছিল। লোকটাই বাবুকে ফাঁসিতে ঝুলায়। যখন দেখা যায় যে বাবু মারা গেছে, তখন সুনি রুম চেক করার নামে গিয়ে দরজা খুলে দেয়। আর ওই রাস্তা দিয়ে পালিয়েছে তার লোক। ওর কাছে হয়তো দোকানের নকল চাবিও ছিল, যাকে বলে একেবারে পারফেক্ট মার্ডার। কিন্তু আমাদের শার্লকের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ নেই। কি করবে সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না। এদিকে সে যে কেসটার দায়িত্ব নিয়েছে তারও অনেকদিন হয়ে গেছে। কোনো কুল কিনারা করতে না পারায় বস তাকে বেশ কথা শোনায়। বলে, একবার বলো খুনি কান্নান, আরেকবার বলো সুনি। তোমার তো নিজেরই মাথার ঠিক নেই, কেস সলভ করবা কিভাবে? এবং তাড়াতাড়ি কেস শেষ করতে আলটিমেটাম দেয়। এর মধ্যে কেস সমাধান করতে না পারলে কেসটা তার হাত থেকে নিয়ে নেবে বলেও ধমক দেয়। সন্তোষের কেস সলভিং পদ্ধতি নিয়েও বিদ্রুপ করে। এই ঘটনার পর সন্তোষ আবার চলে আসে মেরিন্ডার কাছে আর তাকে রিকোয়েস্ট করে সেদিন সে কি কি দেখেছে সেটা ভালো করে বলতে। মেরিন্ডা জবাবে বলে সে সুনিকে সেদিন বাইকে করে দোকানে আসতে দেখেছে, আর তার সাথে বাইকের পেছনে আরেকটা লোক ছিল। সে আরো বলে যে ওই দিন আসলে ভাড়ার টাকার জন্য আমি টাকা ধার চাইছিলাম, আর আপনি তো কি না কি ভাবতেছিলেন। জবাবে সন্তোষ বলে, আসলে মাসের শেষ ছিল তো, আমার হাতও ছিল খালি, তুমি কিছু মনে করো না। অন্যদিকে কান্নান সুনিকে ডেকে আনে একটা কথা বলার জন্য। সে তাকে জানায় যে জয়কে যেদিন বাবু পানিতে চুবিয়ে মেরে ফেলে সেদিন সে সবকিছু দেখে ফেলেছিল, কিন্তু বাবুও তাকে দেখে ফেলে। ফলে সে তাকে ধমকায় এবং একদম জানে মেরে ফেলার হুমকি দেয়। কান্নানের মুখে এই কথা শুনে সুনি রেগে যায় আর কান্নানের সাথে মারামারি শুরু করে। বলে, তুই এটা আমরা আগে কেন বলস নাই? আরো কি কি লুকিয়ে রাখছস আমার কাছ থেকে? তখন কান্নান বলে, আরে আমি তোমারে বলতে চাইছিলাম, কিন্তু তোমার পাশেই জানালাতে দাঁড়িয়েছিল বাবু, তাই তোমাকে আর বলা হয়নি। এই পর্যায়ে কান্নান আরেকটা চাঞ্চল্যকর তথ্য দেয়, জয়ের ছেলেই নাকি এই সন্তোষ। সে আরো বলে তার মতে সন্তোষী খুনি। সে বাবার হত্যার প্রতিশোধ নিতে বাবুকে খুন করেছে এবং বিষয়টাকে এমন ভাবে সাজাচ্ছে যেন তারা ফেসে যায়। তার মতে তাদের উচিত সন্তোষের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা। এদিকে সন্তোষ আবার মেরিন্ডার সাথে দেখা করতে যায়। এবার সে 11 জন সাসপেক্টেরই ছবি সাথে করে নিয়ে আসে। সেগুলো দেখে মেরিন্ডাকে প্রশ্ন করে, সুনির সাথে ওই দিন তুমি আসলে কাকে দেখছিলে? কিন্তু ওদের ছবি দেখেও মেরিন্ডা ওই দিন কাকে দেখছিল আন্দাজ করতে পারে না। মানে এদের কেউই সম্ভবত ছিল না তার সাথে। নিজেদের গোয়েন্দাগিরি চালিয়ে যাচ্ছে কান্নান আর সুনি। বাবুর দোকানের চারপাশে তারা সার্চ করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা একটা সিগারেটের গোড়া খুঁজে পায়। এটা ওই ব্র্যান্ডের যেটা সন্তোষ খায়। এটা দেখে তারা শিওর হয়ে যায় যে খুনটা সন্তোষই করেছে। সে বলে বাবুর ফাঁস দেওয়ার দড়িটির মতো একটা দড়ি কিনে এনে তাদের পরীক্ষা করা উচিত। এসব করতে করতে হয়ে যায় রাত। হঠাৎই বেজে ওঠে সন্তোষের ফোন। কল কে করেছে? মেরিন্ডা। সে বলে যে তার বাড়িতে কেউ এসেছে তাকে মারার জন্য। লোকটা এসেছে একটা মুখোশ পরে এবং দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। সাথে সাথে সন্তোষ একদম আধা ল্যাংটা অবস্থাতেই মেরিন্ডাকে বাঁচাতে ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখে যে ঘাতক চেষ্টা করেছিল মেরিন্ডার ঘরের দরজা ভেঙে ভেতরে যেতে, কিন্তু পারেনি। একটা পায়ের ছাপ দেখে সে নিজের বুদ্ধিমত্তার সাহায্যে নিশ্চিত হয় যে ঘাতকের জুতার নাম্বার 12, যেটা আবার সুনির জুতার নাম্বার। সুনির উপর তখন তার সন্দেহ আরো গাঢ় হয়। সে পিস্তল নিয়ে ওখানে অপেক্ষা করতে থাকে যেন মেরিন্ডা সেফটি নিশ্চিত হয়। এদিকে কান্নান যখন দড়ি কিনে ফিরে আসছিল তখন একটা স্কুল বাসে করে কেউ তাকে অ্যাটাক করে, কিন্তু অনেক কষ্টে সে সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসে। এই কথা সুনিকে জানালে সুনি তাকে একটা ছুরি দিয়ে বলে যে কোনো বিপদে পড়লে নিজের আত্মরক্ষা করিস। তারপর কান্নান সুনি একটা বালুর বস্তা আর দড়ি নিয়ে বাবুর দোকানে ঢোকে। খুনের রাতের ঘটনাবলী রিক্রিয়েট করে তারা বুঝতে পারে যে এই খুনের সাথে আসলে দুজন জড়িত। একজনের পক্ষে এই খুন করা পসিবল না। একজন দোকানের ভেতর থেকে বাবুর গলায় দড়ি পরিয়েছিল আর অন্যজন বাইরে থেকে সেটা টেনে মৃত্যু নিশ্চিত করেছিল। ঠিক তখনই আবারও বেজে ওঠে সন্তোষের মোবাইল ফোন। জানা যায় মদের দোকানে নাকি আরো একটা খুন হয়েছে। সাথে সাথে সে চলে যায় মদের দোকানে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পুরো দোকানটাই দাউ দাউ করে জ্বলছে আর যে লাশটা পাওয়া গেছে সেটা সুনির। এরপর কাহিনীটা চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই সুনি কান্নানকে বলে যে এই হত্যায় তোর বউ মেরিন্ডার হাত আছে। সুনির মুখে এমন কথা শুনে চমকে ওঠে কান্নান। তার মুখের ভাব দেখে সুনি বলে, তোর কি মনে আছে তুই একটা ম্যাজিক ট্রিক দেখিয়েছিলি, ওই যে যেটা দিয়ে মানুষকে গায়েব করে? ঠিক সেই একই ট্রিকটাই তোর বউ এখানে কাজে লাগিয়েছে, কিন্তু এর মাস্টার মাইন্ড অন্য কেউ, আর সেটা হলি তুই। কারণ এই দোকানটাকে তুই হাতের তালুর মতো চিনিস। ব্যাপারটা লজিক্যাল, কারণ কান্নানের বাড়িও এখান থেকে কাছেই, তাই তার স্ত্রীর পক্ষে চুপি সেরে এসে সবার গোচরে কাজটি করে চলে যাওয়া সম্ভব। আসলে কান্নান মেরিন্ডা অনেকদিন ধরে বাবুকে মারার প্ল্যান করছিল। জেনে শুনেই তারা নিজেদের ভেতর ঝগড়া করত, যাতে লোকজন ভাবে যে তাদের ভেতর মিল মহব্বত নেই। কিন্তু আসল কাহিনী ভিন্ন। তাদের দুজনের ভালোবাসা ছিল বেশ গভীর। কান্নান বাবুর দোকানে একটা লাল লাইট লাগিয়ে দিয়েছিল, আর সে রাতে সে ওই লাইটটা জ্বালিয়ে তার স্ত্রীকে সিগন্যাল দেয়। সাথে সাথে মেরিন্ডা একটা রেইনকোট পরে ওখানে চলে আসে। আর বাবুর মধ্যে কান্নান আগে থেকেই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, ফলে সে অলরেডি ছিল বেহুশ। কান্নান দড়ির মেকানিজম এমনভাবে সেট করেছিল যে বাইরে থেকে আস্তে করে টান দিলেই বাবুর বডি ফাঁসিতে ঝুলে যাবে। এসব ম্যাটিকুলাস প্ল্যানিং এ তার কাজে লেগেছে ম্যাজিক দেখানোর এক্সপেরিয়েন্স। মেরিন্ডা বাইরে থেকে দড়িটা টানে এবং সেটা সুনির গাড়ির সাথে বেঁধে দেয়। আর গাড়িটা পার্ক করা ছিল একটু ঢালু জায়গায়, ফলে গাড়ির চাকার নিচের ইটটা সরিয়ে দিলে সেটা একটু একটু করে এগোতে থাকে আর বাবুর গলায় টান লেগে তার বডি উপরে উঠতে থাকে। সবাই যতক্ষণে লাশ দেখতে পায় ততক্ষণে কান্নান দোকানের ভেতর থেকে দড়িটা কেটে দিয়েছিল। এর ফলে দড়ির বাইরের অংশটা কেউই দেখতে পায় না, কারণ সেটা নিয়ে চলে যায় মেরিন্ডা। এরপর আবার দেখা যায় কান্নান আর সুনিকে। এখানে কান্নান আর সুনির ভেতর ঝগড়া লেগে যায়। হাতাহাতির এক পর্যায়ে পালাতে চাইলেও কান্নানকে ধরে ফেলে সুনি। এতক্ষণে সে বুঝতে পেরেছে যে
সন্তোষকে ফাঁসাতে দোকানের আশেপাশে সিগারেটের গোড়া কান্নানি ফেলেছিল। তারপর দুজনের ভেতর মারামারি লেগে যায়। মারামারির এক পর্যায়ে ভুল করে কান্নান সুনির পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, যে ছুরিটা সুনি দিয়েছিল সেটাতেই তার প্রাণ গেল। কান্নান সুনিকে হাসপাতালে নিয়ে যেতে অনেক অনুনয় বিনয় করে, কিন্তু সুনি কিছুতেই রাজি হয় না। শুধু বলে, মরার আগে একটা কথা জানতে চাই, তুই কেন বাবুকে মেরেছিলি? জবাবে কান্নান বলে, তোমার মনে আছে একদিন আমি তোমাকে জয়ের ব্যাপারে বলতে চেয়েছিলাম, কিন্তু জানালায় বাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে আর বলতে পারিনি। সেদিন রাতে বাবু আমাদের বাড়িতে এসেছিল, আমাকে আর মেরিন্ডাকে অনেক মারধরও করেছিল। আর সেদিন বাবুর হাতে মার খেয়েই মেরিন্ডার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আমাদের জীবনে সকল আনন্দের কারণ বাবু কেড়ে নিয়েছিল। এরপরও তার দোকানের কাজটা আমি ছাড়িনি, কারণ আমরা দুজনেই উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিলাম। সুযোগ পেয়ে দুজন মিলেই আমরা কাজটা করেছি। এটুকু শুনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শুনি। তবে মরার আগে সে কান্নানকে পালিয়ে যেতে বলে। এছাড়া আরো জানা যায় যে বাবুও কিন্তু কান্নানকে বলেছিল, যেটা হয়েছে ওইটার জন্য আমি সরি টরি বলবো না, তবে তুই চাইলে প্রতিশোধ নিতে পারোস। কান্নান সেই প্রতিশোধটাই শেষ পর্যন্ত নেয়। তারপর পরই সন্তোষ বুঝে যায় যে বাবু আর সুনিকে কান্নান মেরেছে। অন্যদিকে কান্নান বাড়িতে এসে মেরিন্ডাকে বলে এখনই সন্তোষ এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে তাকে। আর বলতে বলতেই সন্তোষও চলে আসে ওখানে। কিন্তু ততক্ষণে কান্নান আর মেরিন্ডাও নিজেদের প্ল্যান সাজিয়ে ফেলেছে। সেই প্ল্যান মাফিক কান্নান মেরিন্ডার গলায় ছুরি ধরার ভান করে। আসলে এভাবে পুলিশকে ভয় দেখিয়ে সে তার বউকে নিয়ে পালিয়ে যাবে, এটাই ছিল তাদের প্ল্যান। কিন্তু সন্তোষ কান্নানকে টার্গেট করে গুলি করে দেয়। তবে গুলিটা গিয়ে লাগে মেরিন্ডার গায়ে। বিচক্ষণ শার্লকের এই কাজ দেখে বাকি পুলিশ একদম হতভম্ব হয়ে যায়। তারা তাকে পালিয়ে যেতেও বলে, কিন্তু মেরিন্ডা আসলে মারা যায় না, একটুর জন্য প্রাণে রক্ষা পায়। 5 দিন পর হসপিটালে দেখা যায় তাকে। ধীরে ধীরে সে সুস্থ হতে শুরু করেছে। সন্তোষ এসে তাকে জানায় সুনির খুনটা কান্নানি করেছে, তাই তাকে অ্যারেস্ট করেছে সে। তবে বাবুর খুনটা সে করেনি, যদিও প্ল্যান প্রোগ্রাম সবই তার, কিন্তু খুনটা করেছে অন্য কেউ। এখানে ম্যাজিক ট্রিক কাজে লাগিয়ে কাজটা করা হয়েছে। সে আরো বলে, খুনি হয়তো আমাদের চোখের সামনেই আছে। আসলে সন্তোষও জেনে গেছে বাবুর খুনে মেরিন্ডাও সহযোগী ছিল, কিন্তু সে তাকে কিছুই বলে না। হয়তো কান্নানি তাকে অনুরোধ করেছিল তার স্ত্রীকে এসবে না জড়াতে। আবার হয়তো অনাগত সন্তান হারানো এক নারীকে আরো কষ্ট দিতে তার মন চায়নি। এক্ষেত্রে তার মা সংক্রান্ত ট্রমা কিংবা মেরিন্ডার প্রতি দুর্বলতাও কাজ করতে পারে। আর এর মাধ্যমেই শেষ হয় সিনেমাটি। এবং দেখতে দেখতে আমরাও চলে এলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দিতে পারেন কমেন্ট সেকশনে। এরপর আপনারা কোন সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান সেটাও জানাতে পারেন। আসলে এগুলো করলে ইউটিউব আমাদের ভিডিওকে পুশ করবে, আরো বেশি মানুষের সামনে দেখাবে, এই আর কি। ধন্যবাদ।